হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা চলছে। আজ 7ই অক্টোবর। আজ থেকে আবার তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা শুরু হলো। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে নিয়ে। ফার্স্ট শিফটের পরীক্ষা হয়ে গেছে। তো ফার্স্ট শিফটে যে সমস্ত প্রশ্ন এসেছে তার সম্ভাব্য প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। প্রথম প্রশ্ন দেখো, তামিলগা ভেত্রী কাজগম এই নতুন রাজনৈতিক দল কে প্রতিষ্ঠা করেন? তো এই নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন তামিল অভিনেতা থলাপতি বিজয়। থলাপতি বিজয় তিনি একজন তামিল সুপারস্টার অভিনেতা। তিনি এই তামিলগা ভেত্রী কাজগম নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, মাই কান্ট্রি মাই লাইফ বইটি কে লেখেন? মাই কান্ট্রি মাই লাইফ এই বইটি লেখেন কি? এল কে আদবানি। এল কে আদবানির লেখা বই মাই কান্ট্রি মাই লাইফ। তিনি 2002 থেকে 2004 সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন 2015 সালে, এবং ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন পুরস্কার পেয়েছেন 2024 সালে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না কোনটি? ঠিক আছে, নিম্নলিখিত কোনটি হবে? কোনটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে না? তো তোমাদের আমি বারবার বলেছিলাম মৌলিক কর্তব্য থেকে কিন্তু প্রশ্ন আসবেই, এবং প্রতিটা শিফটেই আসবে। তো মৌলিক কর্তব্য টোটাল 11টি। ঠিক আছে, ভারতীয় সংবিধানে বর্তমান মৌলিক কর্তব্যের সংখ্যা রয়েছে 11টি। সেই 11টি মৌলিক কর্তব্য কি কি? প্রথমে দেখো, একে বলা রয়েছে সংবিধান মেনে চলা এবং জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতকে সম্মান করা। দুয়ে বলা রয়েছে স্বাধীনতা সংগ্রামের আদর্শ অনুসরণ করা। 3 নম্বরে বলা হয়েছে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। 4 নম্বরে বলা রয়েছে দেশকে রক্ষা করা এবং যখন বলা হবে তখন জাতীয় সেবা প্রদান করা। 5 নম্বর, ধর্মীয়, ভাষাগত এবং আঞ্চলিক বা বিভাগীয় বৈচিত্র্য অতিক্রম করে সাধারণ ভ্রাতৃত্ববোধ বজায় রাখা। যৌগিক সংস্কৃতি সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্যায়ন করা। অনুচ্ছেদ 7 নম্বর মৌলিক কর্তব্য বন, হ্রদ, নদী, বন্যপ্রাণী সহ প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা। 8 বৈজ্ঞানিক মেজাজ বিকাশ করা। 9 সরকারি সম্পত্তি রক্ষা করা। 10 ব্যক্তিগত ও সমষ্টিগত কর্মকাণ্ডে সকল ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করা। 11 6 থেকে 14 বছর বয়সী তাদের সন্তানদের স্কুল পাঠাতে সকল অভিভাবক বা অভিভাবকের কর্তব্য। পরবর্তী প্রশ্ন, গান্ধী আরোইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে? তো গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে। 1931 সালের 4 মার্চ মহাত্মা গান্ধী এবং ভারতের ভাইসরয় লর্ড আরউইন দ্বারা এই গান্ধী আরোইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, প্রথম নেহেরু ট্রফি কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছিল? প্রথম নেহেরু ট্রফি খেলা হয়েছিল 1982 সালে এবং প্রথম জয়ী হয়েছিল উরুগুয়ে। 1982 সালে প্রথম নেহেরু ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে। আর এই নেহেরু ট্রফি খেলাটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেহেরু ট্রফি খেলাটি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। 6 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের বোনের সঙ্গে কার বিবাহ হয়েছিল? তো হর্ষবর্ধনের বোনের নাম ছিল রাজশ্রী। তো এই রাজশ্রীর সঙ্গে বিবাহ হয়েছিল মৌখরীরাজ গ্রহ বর্মনের। তো হর্ষবর্ধনের বোনের নাম ছিল রাজশ্রী। এই রাজশ্রীর সঙ্গেই মৌখরীরাজ গ্রহ বর্মনের বিবাহ হয়েছিল। হর্ষবর্ধন যিনি
ছিলেন পুষ্যবতী বংশের শাসক। 606 খ্রিস্টাব্দে তিনি পুষ্যবতী বংশের সিংহাসনে বসেন। আর হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন-সাং ভারত ভ্রমণে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, রাওয়াতওয়ারি প্রথা চালু হওয়ার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো রাওয়াতওয়ারি ব্যবস্থা লর্ড হেস্টিং, ঠিক আছে, সময়কাল ছিল 1813 থেকে 1823। তখন গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিং। তো লর্ড ওয়ারেন হেস্টিং কিন্তু রাওয়াতওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন। লর্ড হেস্টিং এর সময় এই রাওয়াতওয়ারি ব্যবস্থা চালু করেছিলেন। রাওয়াতওয়ারি ব্যবস্থা কি? তো রাওয়াতওয়ারি ব্যবস্থা হলো সরকারকে রাজস্ব সংগ্রহের জন্য কৃষকদের সাথে সরাসরি লেনদেন করার অনুমতি দেয় এবং কৃষকদের চাষের জন্য নতুন জমি হস্তান্তর বা অধিগ্রহণের স্বাধীনতা দেয়। রাওয়াতওয়ারি ব্যবস্থা 1820 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে থমাস মুনরো প্রবর্তন করেন। তো রাওয়াতওয়ারি ব্যবস্থা কখন চালু হয়েছিল? 1820 সালে। তখন গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড হেস্টিং। আর কে প্রবর্তন করেছিলেন? থমাস মুনরো কিন্তু প্রবর্তন করেছিলেন। কোথায়? মাদ্রাজ প্রেসিডেন্সিতে। পরবর্তী প্রশ্ন, সৈয়দ আব্দুল নাজির বর্তমান কোন রাজ্যের রাজ্যপাল? দেখো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের নিয়ে কিন্তু একটা ক্লাস বা ভিডিও করে দিয়েছি। আমি বারবার বলেছিলাম এখান থেকে দেখো প্রশ্ন আসবেই। তো দেখো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে এসেছে। তো তোমরা যারা দেখে গেছো অবশ্যই তোমরা পেরেছো। তো সৈয়দ আব্দুল নাজির ইনি কিন্তু অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল। তিনি 24শে ফেব্রুয়ারি 2023 সাল থেকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করছেন। ঠিক আছে, তো আগামীতে যারা তোমরা পরীক্ষা দেবে তোমাদের বলছি রাজ্যপাল যে ভিডিও তোমাদের দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নেবে। পরবর্তী প্রশ্ন, শাহরুল কোন রাজ্যের উৎসব? তো শাহরুল উৎসবটি কিন্তু ঝাড়খণ্ডের। শাহরুল হলো ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন উপজাতিদের দ্বারা পরিচালিত একটি জনপ্রিয় উৎসব। শাহরুলকে বৃক্ষ পূজক বলা হয়। ওরা, মুন্ডা এবং হো উপজাতি দ্বারা শাহরুল উৎসব পালন করা হয়। 10 নম্বর প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত? তো 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত 943 জন প্রতি হাজার পুরুষের মধ্যে। পরবর্তী প্রশ্ন, 2011 সালের জনগণনায় ভারতের জনগণনা কমিশনার কে ছিলেন? তো 2011 সালের জনগণনায় ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার ছিলেন সি চন্দ্রমৌলি। সি চন্দ্রমৌলি ছিলেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং সেন্সাস কমিশনার। 2011 সালের জনগণনায় নীতিবাক্য ছিল আমাদের জনগণনা আমাদের ভবিষ্যৎ, আওয়ার সেন্সাস আওয়ার ফিউচার। পরবর্তী প্রশ্ন, কালামণ্ডলম কৃষ্ণান নায়ার কোন নাচের সঙ্গে যুক্ত? তো কালামণ্ডলম কৃষ্ণান নায়ার তিনি কথাকলি নৃত্যের সঙ্গে যুক্ত। কথাকলি ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। ঠিক আছে, কথাকলি ভারতের কেরালা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। 2023 পরবর্তী প্রশ্ন, 2023 মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ কোন দল জয়ী হয়েছে? তো 2023 সালে মহিলা হকি জুনিয়র এশিয়া কাপ ভারত জয়লাভ করেছে। ফাইনাল ম্যাচে জাপানকে 4-0 গোলে হারিয়ে ভারতের মহিলা দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছে। 14 নম্বর প্রশ্ন, অরবিন্দ থাট্টে সঙ্গীত জগতের কোন ঘরানার সঙ্গে যুক্ত? তো অরবিন্দ থাট্টে তিনি সঙ্গীত জগতের মেওয়াতি ঘরানার সঙ্গে যুক্ত। আর অরবিন্দ থাট্টে একজন হারমোনিয়াম বাদ্যযন্ত্র বাদক শিল্পী। ঠিক আছে, তো অরবিন্দ থাট্টে একজন হারমোনিয়াম বাদ্যযন্ত্র বাদক শিল্পী। উদয় শঙ্কর একজন বিখ্যাত ভারতীয় নৃত্যশিল্পী। তিনি ড্যাশ তৈরির জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। তো তিনি নৃত্যের লয় শৈলী
নৃত্যের লয় শৈলী শৈলী তৈরির জন্য বিশেষ পরিচিত। এটা কি? এটা হচ্ছে ভারতের নিজস্ব শাস্ত্রীয় এবং লোক নৃত্যের সঙ্গে ইউরোপীয় নাট্য কৌশলগুলোকে একত্রিত করে উদয়শঙ্কর তার নিজস্ব নৃত্যের শৈলী নিয়ে আসেন। নৃত্যের নাম রাখা হয়েছিল প্রথমে হাই ড্যান্স। ঠিক আছে, যে এই নতুন যে নৃত্য, এই নৃত্যের প্রথম নাম রাখা হয়েছিল হাই ড্যান্স। পরে তিনি নামকরণ করেন এবং সৃজনশীল নৃত্য নামে অভিহিত করেন। লাইসোজোম নিচের কোন কোষ সংক্রান্ত থেকে পাওয়া যায়? তো লাইসোজোম নিচের কোন কোষ সংক্রান্ত থেকে গঠিত? তো সঠিক উত্তর হবে গোলগি বডি থেকে উৎপত্তি। লাইসোজোম উৎপত্তি গোলগি বডি থেকে। ভারতে রাজ্যসভার বর্তমান সভাপতিত্ব কে করেন? ভারতে রাজ্যসভায় বর্তমানে কে সভাপতিত্ব করেন? তো ভারতের উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ ধনখড় রাজ্যসভার সভাপতিত্ব করে থাকেন। তো রাজ্যসভার সভাপতিত্ব করেন পদাধিকার বলে ভারতের উপরাষ্ট্রপতি। রাজ্যসভার সর্বোচ্চ আসন কত? 250 জন। ঠিক আছে, 250 জন রাজ্যসভার সর্বোচ্চ আসন। রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এর সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। ঠিক আছে, রাজ্যসভা একটি স্থায়ী কক্ষ, এর সদস্যদের কার্যকালের মেয়াদ 6 বছর। ঠিক আছে, তো রাজ্যসভা স্থায়ী কক্ষ, কিন্তু এর যে সদস্য রয়েছে এই সদস্যদের মেয়াদ কিন্তু 6 বছর। আর রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জন সদস্যকে মনোনীত করে থাকেন। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 63-তে বলা রয়েছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি হিমালয় পর্বতমালার শৃঙ্গ? তো সঠিক উত্তর মাউন্ট কামেট। মাউন্ট কামেট হিমালয় পর্বতমালার শৃঙ্গ। এর উচ্চতা তো অপশন অনুযায়ী কিন্তু মাউন্ট কামেট। ঠিক আছে, তো তোমাদের মাউন্ট কামেট ছিল অপশনে, তো সঠিক উত্তর হবে মাউন্ট কামেট। এর উচ্চতা 7,756 মিটার। আর মাউন্ট কামেট হিমালয়ের, এটা হচ্ছে উত্তরাখণ্ডের চামেলি জেলায় অবস্থিত। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে। তখন ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।